প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এগ্রিকালচার পার্ট 1-এ পড়ে এসেছি। এর আগের ক্লাসে করেছি। এর আগের ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রবলেম ইন এগ্রিকালচার ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, ফার্স্ট প্ল্যান এবং গ্রিন রেভলিউশন। এবং সেক্ষেত্রে আমরা কজেস অফ লো প্রোডাক্টিভিটি অর্থাৎ কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতার কারণ কি সেগুলো দেখেছি। প্রথম প্ল্যানে কি কি নেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রের উন্নতির জন্য সেটা দেখেছি। এবং পাশাপাশি আমরা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব পর্যন্ত, সবুজ বিপ্লব কাকে বলছি, সবুজ বিপ্লবের কারণ, সবুজ বিপ্লবের এফেক্ট কি কি, সেগুলো আমরা আগের ক্লাসে দেখে এসেছি। আজকে যেটা দেখতে শুরু করব সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ বি থেকে আমরা আজকে দেখতে শুরু করে দেব যে প্রাতিষ্ঠানিক কি সংস্কার, ইনস্টিটিউশনাল রিফর্মস বা প্রাতিষ্ঠানিক সংস্কার কি কি। সেই প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম অ্যান্ড অপারেশন বর্গা রিফর্ম ইন রুরাল রিফর্ম অ্যান্ড রুরাল ক্রেডিট। তার মানে আমরা দেখব হচ্ছে ভূমি সংস্কার, অপারেশন বর্গা কি, এবং গ্রামীণ ঋণের ক্ষেত্রে কি সংস্কার আনা হয়েছিল বা কেন দরকার ছিল, কি জন্য দরকার ছিল সেটা দেখব। এছাড়া আমরা দেখব যে পোস্ট লিবারালাইজেশন এরায়, অর্থাৎ 1991 এর পর যে গ্লোবালাইজেশন বা লিবারালাইজেশন আসছে, তার ফলে এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে, ভারতীয় কৃষিক্ষেত্রে তার প্রভাব কি পড়েছিল সেটা দেখব। এর সঙ্গে আমরা দেখব হচ্ছে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা এবং গণবন্টন ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এইটাতে আমি আগের দিনই বলেছিলাম আমাদের টোটাল মার্কস ছিল সরি তো এটা ছিল আমাদের এগ্রিকালচারাল পার্টে ইউনিট 5-এ সেমিস্টার 3-তে, এবং এখানে আমাদের মার্কস ডিভিশন ছিল হচ্ছে 8 মার্কস। তার মানে আমরা আগের দিনই বলেছিলাম একটা বিশাল মার্কস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, 40-এর মধ্যে 8 এই চ্যাপ্টারটা থেকে আসবে। আমরা তাহলে কন্টেন্টের মধ্যে ঢুকি, সাবজেক্টের মধ্যে যে আমরা পার্ট বি থেকে দেখব। সেই পার্ট বিতে আমরা দেখব হচ্ছে ফার্স্ট ল্যান্ড রিফর্ম। প্রশ্ন হচ্ছে ভূমি সংস্কার এর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এবং 1793 লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল অ্যাক্ট নিয়ে আসছে, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নিয়ে এলো। এই পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এসছে 1820, মহলারি সিস্টেম 1822, রায়তারি সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে। এই সিস্টেমগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করলো কি, তাদের রেভিনিউটাকে আর্ন করার চেষ্টা করলো। এই রেভিনিউটা কিভাবে আর্ন করবে না, তারা করলো কি, ভূস্বামীদের, তাদের বা জমিদারদের, তাদের যে জমিটা দিয়েছে তার বিনিময়ে তারা জমিদারদের কাছ থেকে খাজনা নিচ্ছে, রেভিনিউ নিচ্ছে। এবার জমিদাররা আবার তাদের যে জমিগুলো, সেই জমিগুলো প্রজাদের দিয়েছে, প্রজাদের দিয়ে চাষ করাচ্ছে। প্রজাদের দিয়ে চাষ করানোর ফলে প্রজারা উৎপাদিত ফসলের একটা অংশ জমিদারকে দিচ্ছে, জমিদার আবার তার একটা অংশ খাজনা হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে সিস্টেমটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মধ্যেখানে রয়েছে ল্যান্ডলর্ড বা ল্যান্ড ওনার বা জমিনদার, আর 3 নম্বর জায়গায় দাঁড়িয়ে রয়েছে হচ্ছে টেনেন্টস বা প্রজা। ফলে সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে যারা প্রজা, যারা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে জমিতে উৎপাদন করছে, শস্য ফলাচ্ছে, তারা কিন্তু ভীষণভাবে শোষিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল। কেননা জমিদাররা করেছিল কি,
যে জমিদাররা প্রজাদের কাছ থেকে প্রায় তাদের উৎপাদিত ফসলের প্রায় 4/3 খাজনা হিসেবে টেনে নিত। ফলে ফলে দেখা যেত, এবং শুধু তাই নয়, জমিদার এবং প্রজার মধ্যে জমিদারের যে নায়েব, বরকন্দাজ, পাইক, লেঠেল, তারাও বিভিন্ন ভাবে সেই প্রজাদের নিঃশেষিত করত বা শোষণ করত। ফলে প্রজারা তাদের জমিতে যে পরিমাণ ফসল ফলাচ্ছে সেই ফসলের প্রায় বেশিরভাগটাই, 4/3 মানে বেশিরভাগটাই দিয়ে দিতে হচ্ছে জমিদারকে খাজনা হিসেবে। এই অবস্থায় 1949 জেসি কুমারাপ্পার নেতৃত্বে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর দেখা গেল যে ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়েছিল কৃষি ব্যবস্থার উপর। এই কৃষি ব্যবস্থা ফলে ভারতীয় অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, উন্নত করতে হয়, তাহলে প্রথমেই ফোকাস করা হলো এগ্রিকালচারাল সেক্টরের উপর বা কৃষি ক্ষেত্রের উপর। কেননা কৃষি ক্ষেত্রে প্রায় 75% লোক কৃষির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিল। এই জায়গায় দাঁড়িয়ে তার মানে ভারতীয় অর্থনীতির উন্নয়নের জন্য দরকার হচ্ছে কৃষিজ উৎপাদনের পরিমাণ বাড়ানো। কৃষিজ উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য 1949 জেসি কুমারাপ্পা এগ্রিকালচারাল রিফর্ম কমিশনের যে কমিটি তৈরি হলো, সেইখান থেকে বলা হলো যে এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়াতে হবে, কৃষির উৎপাদন বাড়াতে হবে, ফসলের পরিমাণ বাড়াতে হবে। এখন ফসলের পরিমাণ বাড়াতে গেলে দুদিক থেকে ফসলের পরিমাণ বাড়তে পারবে। এক হচ্ছে যদি কোনো প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়, ইনস্টিটিউশনাল রিফর্ম, যেটা আমরা দেখবো ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে, অথবা টেকনোলজিক্যাল রিফর্ম বা প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে দিয়ে। প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ লাগবে, ইরিগেশন ফেসিলিটি বা জলসেচ ব্যবস্থাকে প্রসারিত করতে হবে, কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার লাগবে, অথবা পেস্টিসাইডস বা কীটনাশক লাগবে। তার জন্য প্রভূত পরিমাণ বিনিয়োগের প্রয়োজন, মূলধনের প্রয়োজন, যে মূলধন কিন্তু নেই। এই অবস্থায় দাঁড়িয়ে তখন কস্টলেস বা ব্যয়হীন একটা পদ্ধতি হিসেবে তুলে নিয়ে আসা হলো হচ্ছে এই ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কারের উপর জোর দেওয়া হলো, যেটাকে আমরা বলছি ইনস্টিটিউশনাল রিফর্ম। এই ইনস্টিটিউশনাল রিফর্ম বা প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্যে দিয়ে কিভাবে কৃষিজ উৎপাদন বাড়ানো যায় সেদিকে আলোকপাত করা হলো। এখন ভূমি সংস্কারে তার মানে ভূমি সংস্কার ছিল কি? ভূমি সংস্কার ছিল হচ্ছে তার মানে একটা ইনস্টিটিউশনাল চেঞ্জ বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন। এবং সেই প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটানো হলো প্রাতিষ্ঠানিক পরিবর্তন? সেই প্রাতিষ্ঠানিক পরিবর্তনে করা হলো কি যে যারা প্রকৃত চাষি, যারা প্রকৃত চাষি প্রজা, তাদেরকে জমির মালিকানা দেওয়া হলো। জমির মালিকানা দেওয়ার ফলে ঘটলো কি, এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে ব্যয়হীন ভাবে অতিরিক্ত যাতে উৎপাদন করা যায় তার বন্দোবস্ত করা হলো ভূমি সংস্কারের মধ্যে দিয়ে। এরপর আমরা দেখবো হচ্ছে যে যে এই ল্যান্ড রিফর্মে কি কি মেজার্স নেওয়া হয়েছিল, কি কি পরিমাপ নেওয়া হয়েছিল, অর্থাৎ ভূমি সংস্কারের জন্য কি কি টুলস ব্যবহার করা হয়েছিল যাতে কৃষি উৎপাদন বাড়ে। সেই জায়গাগুলো বা পরিমাপগুলো হচ্ছে যে নাম্বার 1, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ বা অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, অর্থাৎ জমিদারি ব্যবস্থার সম্পূর্ণভাবে বিলোপ সাধন বা মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন। কেন মধ্যের অর্থাৎ সরকার এবং প্রজার মধ্যেখানে দাঁড়িয়েছিল হচ্ছে জমিদার। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সরকার দাঁড়িয়ে আছে, প্রজা দাঁড়িয়ে আছে, মধ্যেখানে জমিদার দাঁড়িয়েছিল। ফলে জমিদারি ব্যবস্থা বা মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন করা হলো। এই মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধনের ফলে দেখা গেল যে প্রায় 17.3 কোটি একর জমি সরাসরি সরকারের হাতে এলো। তার মানে জমিদারদের যে জমিগুলো, সেই জমিগুলো সরাসরি জমিদার ব্যবস্থা যেহেতু অবলুপ্ত হলো, ফলে সেই জমিগুলো
সরাসরি সরকারের হাতে এলো। তার মানে প্রায় সেটার পরিমাণ ছিল 17.3 crore একর। এবং সেক্ষেত্রে এই যে জমিগুলো সরকারের হাতে এলো, সরকার করলো কি, সেই জমিগুলোকে ল্যান্ডলেস লেবার, যে সমস্ত ভূমিহীন কৃষক ছিল যারা, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো, ডিস্ট্রিবিউট বা বন্টন করে দেওয়া হলো। বন্টন করবার ফলে সেক্ষেত্রে সরকার এবং যারা রিয়েল ফার্মার, প্রকৃত চাষি, যারা যারা চাষ করছে, তাদের সঙ্গে একটা ডিরেক্ট, প্রত্যক্ষ যোগাযোগ বা সম্পর্ক স্থাপিত হলো। এবং সেই সংখ্যাটা ছিল, সেই রিয়েল ফার্মার বা প্রকৃত কৃষকের সংখ্যা ছিল প্রায় 2 কোটি কৃষক, যারা যারা যাদের সঙ্গে সরকার এবং কৃষকের সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হলো। এরপর দেখবো হচ্ছে টেনেন্সি রিফর্ম বা প্রজাস্বত্ব সংস্কার। ভূমি সংস্কারের আরেকটা অংশ হচ্ছে টেনেন্সি রিফর্ম বা প্রজাস্বত্ব সংস্কার। এই প্রজাস্বত্ব সংস্কারের 3টে দিক। একটা হচ্ছে রেন্ট কন্ট্রোল বা খাজনা নিয়ন্ত্রণ। 2 হচ্ছে যে প্রজাদের জমির মালিকানায় নিরাপত্তা প্রদান বা প্রভিশন ফর দ্য সিকিউরিটি অফ দ্য টেনেন্টস ওনারশিপ। 3 হচ্ছে যে প্রোভাইড ল্যান্ড ওনারশিপ টু দ্য টেনেন্টস, অর্থাৎ যে যাতে প্রজারা জমির মালিক হতে পারে তার বন্দোবস্ত করা। তার মানে প্রজাস্বত্ব সংস্কারের 3টে দিক। এখন দেখা যাচ্ছে কি যে এই প্রজাস্বত্ব সংস্কারের মধ্যে দিয়ে আগে জমিদার থাকাকালীন প্রজাদের কাছ থেকে প্রায় 4/3 ফসল খাজনা হিসেবে নিত জমিদাররা। যখন সরকারের সঙ্গে প্রকৃত কৃষকের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হলো, এখন যে সরকার বলল যে প্রজাদেরকে খাজনা দিতে হবে, অবশ্যই সরকারকে খাজনা দিতে হবে, কিন্তু সেটা যেন 4/1 বেশি না হয় এবং 5/1 কম না হয়। 1 2 হচ্ছে যে প্রায় 124.5 লাখ প্রজা তারা জমির মালিকানা পেল, এবং সেই জমির মালিকানা যেটা পেল, সেই জমির পরিমাণটা ছিল হচ্ছে 63.2 লাখ হেক্টর জমি মালিকানা পেল হচ্ছে প্রায় 124.5 লাখ প্রজা। তার মানে জমির মালিকানা তারা পাচ্ছে, ভূমিহীন কৃষকের মধ্যে জমি বন্টন করা হচ্ছে। আবার এছাড়াও যাদের জমিতে প্রজা চাষ করত, সেই প্রজাকে সেই জমির মালিক কখনোই কোনোভাবেই জমি থেকে সরিয়ে দিতে পারবে না। অর্থাৎ যদি জমি মালিক নিজের জমিতে চাষ করতে চায়, তাহলে ওই জমির একটা অংশ যে প্রজা হিসেবে কাজ করছিল তাকে সেই অংশে উৎপাদন করবার জন্য মালিকানা দিতে হবে। এটা হচ্ছে জমির মালিকানা নিরাপত্তা প্রদান প্রজাদেরকে। তার মানে প্রজাস্বত্ব সংস্কারের এই 3টে দিক। নেক্সট আমরা যাব হচ্ছে সিলিং অফ ল্যান্ড। সিলিং অফ ল্যান্ড মানে হচ্ছে এক একজন জমির মালিকের কতখানি করে জমি থাকা দরকার, কতটুকু করে জমি থাকবে সর্বোচ্চ বলা হলো, অর্থাৎ জমির ঊর্ধ্বসীমা আরোপ করে দেওয়া হলো। জমির ঊর্ধ্বসীমা আরোপ এই জায়গাটা হচ্ছে যে বলা হলো যে কোনো একটা পরিবারে যদি 5 জন সদস্য সংখ্যা থাকে, তাহলে সে তার হাতে জমি রাখতে পারবে 12.5 একর জমি ম্যাক্সিমাম, তার বাইরে সে রাখতে পারবে না। তাই জমির ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং। কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং মানে জমির একত্রীকরণ। জমির একত্রীকরণের জায়গাটা হচ্ছে এরকম অবস্থা ছিল যে জমিগুলো খুব বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। কোন প্রজার জমি এখানে 1 একর আছে, অন্য জায়গায় হয়তো 2 একর রয়েছে, তারপর আরেক জায়গায় হয়তো 5 একর রয়েছে। তাহলে জমিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবার ফলে, সে এক লপ্তে জমিগুলো না পাওয়ার ফলে সে সেখানে
কোনো জমিতে চাষ করছিল না, একটা জমি হয়তো ফেলে রেখেছিল, বাকি জমিগুলোতে চাষ করছিল। ফলে যে জমিতে চাষ করছিল না সেই জমিতে ফসল ফলছিল না, ফলে দেশের জাতীয় উৎপাদন যতখানি বাড়ার কথা ছিল ততখানি বাড়ছিল না। এই অবস্থায় করা হলো কি, যে যে বিক্ষিপ্ত জমিগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো প্রজার, সেই সম পরিমাণ জমি এক জায়গায় যাতে কৃষকরা পেতে পারে তার বন্দোবস্ত করা হলো। এবং সেক্ষেত্রে দেখা গেল যে প্রায় ১৬৩৩ লাখ একক জমি, সেটা আপ টু ২০০৪ মার্চ পর্যন্ত, সেইটা যেটা ছড়ানো ছিটানো ছিল সেটাকে এক জায়গায় একত্রীকরণ করা হয়েছে। নেক্সট আরেকটা মেজার ছিল হচ্ছে কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিং মানে সমবায় চাষ ব্যবস্থা। সমবায় চাষ ব্যবস্থা একটা এক্সাম্পল দিয়ে বোঝালে সুবিধা হয়। সমবায় চাষ ব্যবস্থাটা কি? ধরা যাক এ, বি, সি তিনজন প্রজা রয়েছে, তাদের জমি রয়েছে। এবার এর হয়তো হাতে মূলধনের পরিমাণ ১০,০০০ টাকা রয়েছে, বি এর হাতে হয়তো ৫০,০০০ টাকা রয়েছে, সি এর হাতে হয়তো ২,০০,০০০ টাকা রয়েছে। ঘটনা হচ্ছে, অর্থাৎ যে যে গরিব কৃষক যার হাতে মূলধনের পরিমাণটা অত্যন্ত কম, তার জমি রয়েছে, কিন্তু সে সেই জমিতে শ্যালো মেশিন বসাতে পারছে না, সে সেই জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে পারছে না, সে হয়তো সেই জমিতে কীটনাশক ফেলতে পারছে না, ফলে সেই জমিতে সে চাষ করতে পারছে না। আবার যার ২,০০,০০০ টাকা মূলধন রয়েছে, অর্থাৎ সি সে তার অন্যান্য ব্যবসা রয়েছে, ফলে তার মূলধন থাকলেও সে সেই জমিতে চাষ করছে না। ফলে আলটিমেটলি হচ্ছে কি, কৃষি উৎপাদনে একটা ধাক্কা আসছে। সেই জন্য একটা কাজ করা হলো, যদি এ বি সি তিনজনে একত্রিত হয়ে, তাদের তিনটে জমি পাশাপাশি তিনজনের জমি রয়েছে, তিনজনে একত্রিত হয়ে তাদের মূলধন গুলোকে একসঙ্গে লাগানো হয়, তার মানে ১০,০০০, ৫০,০০০ আর ২,০০,০০০, ২,৬০,০০০ টাকা একসঙ্গে গচ্ছিত রেখে ওই তিনটে জমিতেই যদি চাষ করে, মতানৈক্যের ভিত্তিতে, মতের ঐক্যের ভিত্তিতে তারা যদি চাষ করে, সেই তার মানে প্রত্যেকের কাছেই একটা মূলধনের ভান্ডার তৈরি হচ্ছে, এবং প্রত্যেকেই সেখানে তার জমিতে যেমন জলসেচ ব্যবস্থা, অর্থাৎ শ্যালো মেশিন বসাতে পারছে, তেমনি কীটনাশক ব্যবহার করতে পারছে, তেমনি রাসায়নিক সার ব্যবহার করতে পারছে, ফলে তিনটে জমিতেই ফসল ফলছে। এইবার প্রশ্ন হচ্ছে যে তিনটে জমিতেই যখন ফসল ফললো, যার যেরকম মূলধন সে সেই অনুযায়ী ফসলের ভাগ পাবে। যার ১০,০০০ টাকা যে বিনিয়োগ করেছিল সে যতখানি পাবে, যে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেছিল সে তার থেকে বেশি পাবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কৃষিজ ফসল উৎপাদনের পরিমাণটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে মেজার্স অ্যাডপ্টেড ফর ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কারের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল সেগুলো ছিল হচ্ছে মূলত, এক হচ্ছে মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন, ২ প্রজাস্বত্ব সংস্কার, ৩ হচ্ছে জমির ঊর্ধ্বসীমা আরোপ, ৪ হচ্ছে জমির একত্রীকরণ, ৫ হচ্ছে সমবায় চাষ ব্যবস্থা। এরপর আমরা দেখব হচ্ছে যে ভূমি সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কটা কিরকম। যে ভূমি সংস্কার হলে কি অর্থনৈতিক উন্নয়ন হয়, বা অর্থনৈতিক উন্নয়ন হলে কি ভূমি সংস্কার হতে পারে? যদি দেশে অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে কি ভূমি সংস্কার হতে পারে, বা ভূমি সংস্কারের ফলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়? এদের মধ্যে সম্পর্কটা দেখি। সেটা যদি দেখতে গিয়ে আমরা দেখলাম যে ভূমি সংস্কারের ফলে এখনো উদ্বৃত্ত জমি, যেটা সরকার জমিদার ব্যবস্থাকে ভেঙে দিয়ে অবলুপ্ত করে যে উদ্বৃত্ত জমি সরকারের কাছে গেছে, সরকার সেই উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করে দিয়েছে। ভূমিহীন কৃষকরা জমির মালিকানা পেয়েছে, তার মানে ভূমিহীন কৃষকরা জমির মালিকানা পাচ্ছে। তাই ল্যান্ডলেস লেবার্স আর দ্য ওনার অফ দ্য ল্যান্ড। নাও সেকেন্ড হচ্ছে যে ভূমিহীন কৃষক এতদিন অন্যের জমিতে কাজ করছিল, এখন যখন তার নিজের জমি পেয়েছে, ফলে তার তার জমির মালিকানা পাওয়ার পর তার একটা নিরাপত্তা বোধ তৈরি হয়েছে নিজের মধ্যে।
নিজের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হওয়ার ফলে তার নিজের জমি, ফলে সেই জমির প্রতি তার আগ্রহ, তার অনুপ্রেরণা, তার ইচ্ছে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি ঘটলো? এর ফলে সেই কৃষক তার নিজের জমিতে সে বিনিয়োগ করতে সচেষ্ট হলো, বিনিয়োগ করতে চাইলো, ইচ্ছে তৈরি হলো, যেহেতু তার নিজের জমি। ফলে বিনিয়োগ বৃদ্ধি পেল। বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার ফলে দুটো ঘটনা ঘটলো। একটা হচ্ছে যে যেটা উৎপাদন হচ্ছিল সেটা এখন উৎপাদন হচ্ছে, অর্থাৎ কৃষিজ ফসল ফলছে জমিতে, তার মানে প্রোডাকশন এফেক্ট বা উৎপাদন প্রভাব এলো। আর একটা দিক থেকে হলো বিনিয়োগ, অর্থাৎ নিজের জমি পাওয়ার ফলে সে সেখানে যতটুকু পরিমাণ কীটনাশক, সার তার ক্ষমতা অনুযায়ী সে বিনিয়োগ করছে, ফলে সেক্ষেত্রে বিনিয়োগ প্রভাব এলো। তার মানে দুটো দিক এলো। এর ফলে এই দুটো প্রভাবের দরুন ঘটনা ঘটলো কি, এগ্রিকালচারাল প্রোডাকশন বা বা কৃষিজ উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পেল। নেক্সট, এই জায়গায় দাঁড়িয়ে দেখি যে তাহলে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে কিন্তু কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, দেখতে পেয়েছি। উল্টো দিকে যদি বলি ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন যদি থাকে তাহলে তার মানে প্রথমটা দেখলাম হচ্ছে ভূমি সংস্কারের ফলে কৃষিজ উৎপাদন বেড়েছে। কৃষিজ উৎপাদন যদি বাড়ে তাহলে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, জিডিপি বাড়ছে দেশে, জিডিপি বাড়বার ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। উল্টো দিকে দেখি ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলছি। ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় যে ধীরে ধীরে কৃষি ব্যবস্থা সম্প্রসারিত হচ্ছে, তারপর ধীরে ধীরে শিল্প ব্যবস্থা অর্থাৎ শিল্পক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে, তার মানে এক্সপানশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তৈরি হচ্ছে। এর ফলে সেই শিল্পক্ষেত্র যত বেশি তৈরি হবে, সেই শিল্পক্ষেত্রের কাঁচা মাল হিসেবে দরকার হচ্ছে কৃষিজ দ্রব্য, ফলে কৃষিজ দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। টমেটো সসের কারখানা যদি তৈরি হয় তাহলে ডেফিনেটলি টমেটো কাঁচা মাল হিসেবে টমেটো সস হচ্ছে শিল্পজাত দ্রব্য। আর টমেটো সস শিল্পজাত দ্রব্যের জন্য যদি কাঁচা মাল হিসেবে কৃষিজ দ্রব্য টমেটো দরকার হচ্ছে, সেই টমেটোটা আসছে হচ্ছে কৃষিজ ক্ষেত্র থেকে। ফলে ফলে কৃষিজ দ্রব্যের চাহিদাটা শিল্পক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। কৃষিজ দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে তাহলে কৃষিজ দ্রব্যের চাহিদা বাড়বার ফলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেতে হবে। তার মানে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু কৃষিজ উৎপাদনটাও বৃদ্ধি পাচ্ছে। এরপর তার মানে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গেও কৃষিজ উৎপাদন বাড়ছে, আবার ভূমি সংস্কারের মধ্যে দিয়েও কৃষিজ উৎপাদন বেড়েছে। তার মানে এবং ভূমি সংস্কারের মধ্যে দিয়ে যেমন অর্থনৈতিক উন্নয়ন এসছে, তেমনি অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে আবার কৃষিজ উৎপাদন বেড়েছে। এবং এই যে ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার, এই ভূমি সংস্কারের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা কথাটার মানে হচ্ছে প্রতি একক জমিতে উৎপাদনের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এটাকে আমরা বলছি হচ্ছে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি বা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার ফলে ঘটনা হচ্ছে যে যে জমির মালিক অর্থাৎ প্রজা এখন জমির মালিক, তার উদ্বৃত্ত তৈরি হচ্ছে। উদ্বৃত্ত তৈরি হওয়ার ফলে সেই উদ্বৃত্ত সে বাজারে বেচেছে, ফলে তার আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে। তার আর্থিক যে অবস্থার উন্নতি ঘটেছে এটা নেসেসারি কন্ডিশন, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, ঠিক। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন না, অর্থাৎ ল্যান্ড রিফর্মের জন্য এটা কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন না। কৃষকের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে ভূমি সংস্কারের জন্য, কিন্তু জায়গাটা হচ্ছে যে ভূমি সংস্কারের জন্য যে কৃষকের আর্থিক অবস্থার উন্নতি এটা প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটা যথেষ্ট শর্ত নয়। তাহলে ল্যান্ড রিফর্মের জন্য যথেষ্ট শর্ত, অর্থাৎ ল্যান্ড রিফর্মটাকে সাফল্যমণ্ডিত হতে গেলে, সফল হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যথেষ্ট শর্তটা কি না, যথেষ্ট শর্ত হচ্ছে যে ফার্মারদের তাদের এবিলিটি, তাদের সক্ষমতা, তাদের দক্ষতা, সেইটা কিন্তু বৃদ্ধি পেতে পাওয়া দরকার। এবং তার জন্য সক্ষমতা দক্ষতা যদি বৃদ্ধি পায়
তাহলে পাশাপাশি চলে আসবে হচ্ছে যে মূলধন বিনিয়োগ, চলে আসবে রাসায়নিক সারের প্রয়োগ, চলে আসবে কীটনাশকের প্রয়োগ, চলে আসবে জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ। তার মানে এবিলিটি বা এফিসিয়েন্সি, ল্যান্ড ওনার, ল্যান্ডলেস লেবার সে যখন ল্যান্ড ওনার হয়েছে, তার যদি দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে অটোমেটিক্যালি দক্ষতা বাড়লে সে নিজের জমিতে অটোমেটিক্যালি মূলধন বিনিয়োগ করবে এবং চাইবে হচ্ছে কীটনাশক, রাসায়নিক সার যত বেশি পরিমাণ ব্যবহার করা যায় সেটা ব্যবহার করতে, জলসেচ ব্যবস্থা যত পরিমাণ প্রসারিত করা যায় সেটা চেষ্টা করবে। ফলে ফলে ল্যান্ড রিফর্ম কে সফল হতে গেলে টেকনোলজিক্যাল রিফর্মকেও দরকার হবে। তার মানে এই টেকনোলজিক্যাল রিফর্মটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ল্যান্ড রিফর্মকে সফল হতে গেলে। নেক্সট আমরা দেখব হচ্ছে এরপর দেখব হচ্ছে যে আমাদের ভূমি সংস্কারের উদ্দেশ্য কি। ভূমি সংস্কারের উদ্দেশ্য কি? প্রথমে আগে উদ্দেশ্যগুলি বলবো, তারপর সেগুলোকে ব্যাখ্যা করব পরপর। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি। তার মানে ভূমি সংস্কারের প্রথম উদ্দেশ্য হচ্ছে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি। তারপর হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তারপর হচ্ছে যে 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 জনবিস্ফোরণ বা জনসংখ্যার যে বিপুল পরিমাণ বৃদ্ধি ঘটেছে, সেই বিপুল পরিমাণ জনসংখ্যা কর্মসংস্থান চাইছে, সেই কর্মসংস্থানের সমস্যাটাকে লাঘব করা। ফোর্থ হচ্ছে যে যারা ক্ষুদ্র কৃষক রয়েছে, স্মল ফার্মার্স, তাদের যাতে আয়ের বৃদ্ধি ঘটে সেইটা হচ্ছে লক্ষ্য। নেক্সট হচ্ছে যে ইনক্রিজিং এফেক্টিভ ডিমান্ড, কার্যকরী চাহিদার বৃদ্ধি। অর্থনীতিতে কার্যকরী চাহিদার বৃদ্ধি ঘটছে, ল্যান্ড রিফর্ম উদ্দেশ্য ছিল যাতে দেশে কার্যকরী চাহিদা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে যে বিনিয়োগের বৃদ্ধি। নেক্সট এস্টাবলিশমেন্ট অফ সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় নীতি, এই জায়গাটা তৈরি হওয়া সমাজে ল্যান্ড রিফর্মের মধ্যে দিয়ে। ল্যান্ড রিফর্মের লক্ষ্য হচ্ছে এই জায়গাগুলো। তাহলে এই জায়গাগুলোর প্রথম পয়েন্টটা পড়েছি যে অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্ম। সেক্ষেত্রে প্রথম জায়গাটা পেয়েছিলাম হচ্ছে ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার বা কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে ভূমি সংস্কারের দরুন। কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখি। বৃদ্ধি পাচ্ছে যে প্রথমে ল্যান্ড রিফর্ম হয়েছে, জমিদার ব্যবস্থার অবলুপ্তি ঘটেছে, ল্যান্ডলেস লেবার যারা বা ভূমিহীন কৃষক যারা, তাদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টন করে দিয়েছে সরকার। ভূমি সংস্কার এসছে, ভূমি সংস্কার আসার ফলে যারা প্রকৃত চাষি তারা এখন জমির মালিকানা পেয়েছে। জমির মালিকানা পাওয়ার ফলে তারা তারা করছে কি, তারা ডিভোট করছে তাদের জমিতে এবং তাদের যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো যথার্থ ব্যবহার ঘটাচ্ছে। যথার্থ ব্যবহার ঘটানোর ফলে দেখা যাচ্ছে যে কৃষিজ ব্যবস্থায় উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কৃষিজ ব্যবস্থায় উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে মানে যে সমস্ত উপকরণগুলো কৃষিতে দরকার, যে সমস্ত ফ্যাক্টরস গুলো দরকার, যদি আমার নিজের জমি থাকে সেই জমিতে আমার যা যা যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো যদি সঠিক ব্যবহার ঘটাই, তাহলে যেহেতু আমার নিজের জমি, কনসিয়াসনেস বেড়েছে, আমার সচেতনতা বেড়েছে, আমার নিরাপত্তা এসছে জমির প্রতি, ফলে আমি আমার জমিতে কতখানি ডিভোট করতে পারি সেটার আমি চেষ্টা করব। সেটা যদি চেষ্টা করা হয়, তার মানে উপকরণগুলো যথার্থ ব্যবহার ঘটানো হবে। যথার্থ ব্যবহার ঘটালে আগে যে পরিমাণ উৎপাদন ওই কৃষক করতে পারত ওই জমিতে, এখন কিন্তু ল্যান্ড রিফর্মের দরুন তার থেকে বেশি পরিমাণ উৎপাদন করবে ওই একই জমিতে। ফলে প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার সেটা কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট, ল্যান্ড রিফর্মের পরে 2 নম্বর পয়েন্টটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ইনকাম অফ দ্য স্মল ফার্মার্স, ক্ষুদ্র চাষির আয়ের বৃদ্ধি। কিভাবে ক্ষুদ্র চাষির আয়ের বৃদ্ধি পাচ্ছে? যেহেতু উৎপাদনশীলতা বেড়েছে, এই মুহূর্তে দেখেছি কিভাবে উৎপাদনশীলতা বেড়েছিল। উৎপাদনশীলতা কৃষিক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার ফলে
উদ্বৃত্তের সৃষ্টি হচ্ছে, উদ্বৃত্তের পরিমাণ বাড়ছে। উদ্বৃত্তের পরিমাণ যদি বাড়ে তাহলে কৃষক সেই অতিরিক্ত উদ্বৃত্ত বাজারে বিক্রি করছে, ফলে ক্ষুদ্র কৃষকের আয় বৃদ্ধি করছে। নেক্সট বলবো হচ্ছে যে থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কি করে বৃদ্ধি ঘটছে ল্যান্ড রিফর্মের দরুন বা ভূমি সংস্কারের দরুন। বিনিয়োগের বৃদ্ধি ঘটছে কিরকম না, এইমাত্র দেখলাম যে ক্ষুদ্র কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র কৃষকের আয় বৃদ্ধি পাওয়ার ফলে তাদের সঞ্চয় বেড়েছে। সঞ্চয় বাড়বার ফলে তারা করছে কি, তাদের সঞ্চয় আবার পুনরায় বিনিয়োগ করছে তাদের জমিতে। পুনরায় বিনিয়োগ করবার ফলে কি হচ্ছে না, কৃষিজ উৎপাদন আরো বৃদ্ধি পাচ্ছে। নেক্সট দেখবো কস্টলেস প্রসেস ফর ইনক্রিজিং প্রোডাকশন, অর্থাৎ ভূমি সংস্কার এটা হচ্ছে একটা ব্যয়হীন প্রক্রিয়া। সেই জায়গাটাকে আমরা ব্যাখ্যা করেছি যে ভূমি সংস্কার যে একটা ব্যয়হীন প্রক্রিয়া, সেটাকে দেখাচ্ছি ব্যয়হীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ঘটনা হচ্ছে যে কৃষিজ উৎপাদনশীলতা বাড়ানোর জন্য দরকার হচ্ছে দুটো ফ্যাক্টর। কৃষিজ উৎপাদন বাড়বে হয় যদি প্রাতিষ্ঠানিক উপকরণের পরিবর্তন ঘটে, অথবা যদি প্রযুক্তিগত পরিবর্তন ঘটে। প্রাতিষ্ঠানিক পরিবর্তন হচ্ছে তার একটা দিক দেখিয়েছি ল্যান্ড রিফর্ম, আর প্রযুক্তিগত পরিবর্তনের দিকটা হচ্ছে সবুজ বিপ্লব। এখন যদি প্রাতিষ্ঠানিক পরিবর্তন ঘটে বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটে, তবে কিন্তু কৃষিজ উৎপাদনশীলতা বাড়বে। এখন প্রযুক্তিগত পরিবর্তন বলতে বোঝায় প্রযুক্তিগত পরিবর্তন বা প্রযুক্তিগত উপকরণ যদি ব্যবহার করা যায়, তাহলে প্রযুক্তিগত উপকরণ যত ব্যবহার করা যাবে তার জন্য প্রয়োজন হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, রাসায়নিক সার, দরকার হচ্ছে জলসেচ ব্যবস্থার প্রসার। এটা হচ্ছে প্রযুক্তিগত দিক। তার জন্য প্রচুর পরিমাণ বিনিয়োগের প্রয়োজন। এই প্রচুর পরিমাণ বিনিয়োগ করবার ক্ষমতা আমাদের মতো ভারতবর্ষের সেই মুহূর্তে, অর্থাৎ জাস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে তারপরে এই রকম বিপুল পরিমাণ পরিকাঠামো, মূলধনের পরিকাঠামো কিন্তু আমাদের ভারতবর্ষে নেই। এর ফলে 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 একটাই মাত্র উপায় উৎপাদনকে বাড়ানোর জন্য, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস বা প্রাতিষ্ঠানিক সংস্কার। সেই প্রাতিষ্ঠানিক সংস্কার হিসেবে ল্যান্ডলেস লেবার তারা জমি পাচ্ছে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে, ভূমিহীন কৃষকরা জমি পাচ্ছে। ভূমিহীন কৃষকরা জমি পাওয়ার ফলে তাদের সঙ্গে জমির সঙ্গে ওই কৃষকের, প্রকৃত কৃষকের একটা আত্মিক যোগাযোগ বা সম্পর্ক তৈরি হচ্ছে। আত্মিক যোগাযোগ বা সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি হচ্ছে যে উইদাউট ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ছাড়াই কি হচ্ছে, কৃষিজ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে বিনিয়োগ হলো না, বিনিয়োগ না করে শুধুমাত্র ইনস্টিটিউশনাল রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কারের মধ্যে দিয়ে কৃষিজ উৎপাদনকে বাড়ানো হলো। নেক্সট নাম্বার 5 আমরা দেখব যে এগুলো সব অবজেক্টিভস দেখছি ভূমি সংস্কারের ফলে কিভাবে কি হচ্ছে। যে নাম্বার 5 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ সোশ্যাল জাস্টিস। যে ভূমি সংস্কারের ফলে সামাজিক ন্যায় কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। সামাজিক ন্যায়ের জায়গাটা হচ্ছে যে যখন ভূমি সংস্কারের ফলে দেখা গেল যে উদ্বৃত্ত জমি ল্যান্ডলেস লেবার ভূমিহীন কৃষকের মধ্যে বন্টন করে দেওয়া হলো। ভূমিহীন কৃষকের মধ্যে বন্টন করে দেওয়ার ফলে জমিতে যে আগে একচ্ছত্র অধিকার ছিল জমিদারদের, সেটা অবলুপ্ত হলো। অবলুপ্ত হওয়ার ফলে কি ঘটলো না, দেখা গেল প্রকৃত কৃষকের সঙ্গে জমির একটা আত্মিক সম্পর্ক তৈরি হলো। সে তার নিজের জমিতে কাজ করছে, সে তার পরিশ্রম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে, ফলে সে অনেক বেশি উদ্বৃত্ত বা উৎপাদন করছে। উৎপাদন করবার ফলে উদ্বৃত্ত বাড়ছে। উদ্বৃত্ত বাড়বার ফলে সেই কৃষকের তার আয়ের বৃদ্ধি ঘটছে। আয়ের বৃদ্ধি ঘটবার ফলে ঘটনা হচ্ছে আগে ওই গরিব কৃষক তার অবস্থার উন্নতি ঘটছে, ফলে সমাজে যে আয়ের বৈষম্য ছিল সেই বৈষম্য কমছে, এবং সমাজে আয়ের বৈষম্য কমবার ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। কেননা যদি সমাজে আয় বৈষম্য থাকে তাহলে ধনী গরিব এই পার্থক্য তৈরি হয়, একটা ক্লাস কনফ্লিক্ট, একটা শ্রেণীর সংঘাত তৈরি হয়।
সেই যখন গরিব কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে, সেই আয় বৃদ্ধির মধ্যে দিয়ে এই ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী সংঘাত কিন্তু ধীরে ধীরে কমছে। ফলে কেউ কাউকে ছোট বা বড় বলতে পারছে না। ফলে ধীরে ধীরে সামাজিক বৈষম্য কমছে। ফলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। নেক্সট নেক্সট বলি ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলছি। অর্থাৎ ভূমি সংস্কারের ফলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কি করে আসছে। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি হচ্ছে যে কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি হচ্ছে যখন কোনো যখন জনসাধারণের মধ্যে সমস্ত ভালো কিছুগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনসাধারণ যখন যে কোনো পরিকল্পনা বা যে কোনো রাষ্ট্রীয় কার্যক্রমে সার্বিকভাবে নিজে অংশগ্রহণ করছে পরিকল্পনায় সার্বিকভাবে, এবং সেই তার সুফল যখন সমাজের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এখন ভূমি সংস্কারের ফলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কি করে আসে। ভূমি সংস্কারের দরুন ঘটছে কি যে ভূমিহীন কৃষক তারা এখন জমির মালিকানা পেয়েছে। জমির মালিকানা পাওয়ার ফলে তাদের জমির সঙ্গে আত্মিক সম্পর্ক বেড়েছে, ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পাওয়ার ফলে তার আত্মিক সম্পর্ক হওয়ার ফলে তারা আগের থেকে বেশি পরিশ্রম করছে, ফলে উদ্বৃত্ত বেশি তৈরি করছে। বেশি উদ্বৃত্ত তৈরি করবার ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে কনসাসনেস বাড়ছে, যে তাদের আয় বেড়েছে যখন, তখন তারা অনেক বেশি সচেতন হতে শুরু করেছে। তারা সচেতন হতে শুরু করেছে যে না, আমাকে আর একটু বেশি পড়াশোনা দরকার। আমার স্বাস্থ্য নিয়ে আমি চিন্তিত হচ্ছি, কি করে আমার স্বাস্থ্যটাকে ঠিক করা যায়, বা আমার ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে পড়াশোনার সুযোগ পায়। ফলে তারা করছে কি ধীরে ধীরে সেই তারা নিজেরা ডাইরেক্টলি পঞ্চায়েত স্তরে যে সমস্ত পরিকল্পনাগুলো গঠন হচ্ছে, সেই পঞ্চায়েত স্তরে পরিকল্পনাগুলো গঠনের সময় তারা ইন্ডিকেট করছে, তারা অংশগ্রহণ করে বলছে না, এখন আমাদের দরকার এখানে গ্রামে একটা স্কুল চাই, গ্রামে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ, গ্রামে একটা হেলথ সেন্টার চাই। তার মানে তারা পরিকল্পনায় অংশগ্রহণ করছে পঞ্চায়েত স্তরে। ফলে ঘটনা ঘটছে কি যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটছে। অর্থাৎ এই যদি হেলথ সেন্টার তৈরি হয়, স্কুল কলেজ তৈরি হয় একটা গ্রামে, এই পঞ্চায়েত লেভেলের পরিকল্পনার মধ্যে দিয়ে, তাহলে তার সুফল গ্রামের সমস্ত মানুষজনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ফলে সেক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি আসছে। নেক্সট যাব হচ্ছে আমরা যে partially solve the problem of overpopulation, অতিরিক্ত জনসংখ্যা, প্রচুর জনসংখ্যা, সেই জনসংখ্যা যে সমস্যা সেটাকে কিভাবে সমাধান করে ল্যান্ড রিফর্মের মধ্যে দিয়ে, ভূমি সংস্কারের মধ্যে দিয়ে। সেটাকে দেখতে পাচ্ছি হচ্ছে যে উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকের মধ্যে বন্টিত হয়েছে। উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকের মধ্যে বন্টিত হওয়ার দরুন ঘটনা ঘটলো কি যে জমির সঙ্গে শ্রমিকের বা প্রকৃত চাষির তাদের মধ্যে একটা সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হওয়ার ফলে দেখা গেল যে যে বেশ কিছু শ্রমিক শুধুমাত্র কৃষি নয়, পশুপালনে তাদের জীবিকা নির্বাহ করবার সুযোগ পেল। পশুপালনের দিকেও জীবিকা নির্বাহ করবার সুযোগ পাওয়ার ফলে যে জমির উপর যে প্রেসার থাকতো, জনসংখ্যার যে চাপ থাকতো, সেই জনসংখ্যার চাপটা কমবার ফলে কমলো। তার মানে ওভার পপুলেশনের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু ল্যান্ড রিফর্মের মধ্যে দিয়ে আমরা সমাধান করতে সক্ষম হচ্ছি কিছুটা হলেও। এখন এবার দেখবো, তার মানে এতক্ষণ যা দেখলাম সেগুলো ছিল যে ল্যান্ড রিফর্মের অবজেক্টিভ, উদ্দেশ্যগুলো কি কি ছিল, কি হতে পারতো, কি করা যেত, কি হতে পারে, এগুলো দেখলাম। এবার এর পজিটিভ এফেক্ট, যে ভূমি সংস্কার হয়েছে, ভূমি সংস্কার নীতি গ্রহণ করা হয়েছে, এই ভূমি সংস্কার নীতি গ্রহণ করবার ফলে কি ভালো জিনিস বা পজিটিভ এফেক্ট কি আমাদের মধ্যে এসছে। পজিটিভ এফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিজ উৎপাদনশীলতায় যে বাধা ছিল, সেই বাধা
অনেকটা কেটে গেছে। আগে জমিদারদের শোষণ মেনে নিতে হতো, এখন ল্যান্ডলেস লেবার, তারা তাদের জমির মালিকানা পাচ্ছে। ভূমিহীন কৃষক, তারা তাদের জমির মালিকানা পাচ্ছে। ফলে আগে 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 যে উৎপাদনশীলতা ছিল কৃষিক্ষেত্রে, এখন উৎপাদনশীলতা তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে যে সমস্যাটা ছিল আগে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিতে, তার অনেকটা পরিবর্তন ঘটছে। নেক্সট দেখবো হচ্ছে যে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়। এই যে সামাজিক ন্যায়ের জায়গাটা বললাম, যে ডাইরেক্ট কানেকশন তৈরি হচ্ছে ভূমি সংস্কারের ফলে প্রকৃত কৃষক এবং জমির মধ্যে। ফলে ক্ষুদ্র কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে। আয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সমাজে যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমছে। ফলে ফলে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। নেক্সট আর কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি হচ্ছে যে জমিদারি সিস্টেমটা, অর্থাৎ সরকার এবং প্রকৃত চাষির মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়েছে। মধ্যেখানে যে মধ্যস্বত্বভোগী, সেই মধ্যস্বত্বভোগীকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে যে ভূমিহীন কৃষক, এই ভূমি সংস্কারের মধ্যে দিয়ে তাদের মধ্যে দিয়ে জমির বন্টন ঘটেছে। ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টন করে দেওয়া হয়েছে। জমি যে ভূমিহীন কৃষক, সে তার জমির মালিকানা ফিরে পেয়েছে। ফলে ভূমিহীন কৃষকের জমির উপর একটা নিরাপত্তা তৈরি হয়েছে। এবং লাস্টলি সেটা হচ্ছে অপারেশন বর্গা। এই অপারেশন বর্গা কাকে বলে না, যখন সরকার করলো কি উদ্বৃত্ত জমিগুলো জমিদার ব্যবস্থার অবলুপ্তির মধ্যে দিয়ে যে উদ্বৃত্ত জমিগুলো সরকারের কাছে গেল, সরকার সেই জমিগুলো করলো কি, সরকার সেই জমিগুলো বন্টন করলো ভূমিহীন কৃষকের মধ্যে। প্রশ্ন হচ্ছে কার জমি কাকে বন্টন করা হলো? সেই জমির দাগ নম্বর কি, সেই জমির মৌজা নাম্বার কি, সেই জমি কাকে দেওয়া হলো তার নাম, সমস্ত কিছু সরকারি খাতায় নথিভুক্ত করা হলো। এই যে নথিভুক্তিকরণ, এইটাকে আমরা বলছি হচ্ছে অপারেশন বর্গা। তার মানে জমির নিরাপত্তা প্রদান করা হলো ভূমিহীন কৃষককে, এটাকে আমরা বলছি হচ্ছে অপারেশন বর্গা। নেক্সট আমরা যাবো হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট কি, অর্থাৎ ভূমি সংস্কার হয়েছিল, এর ফলে সমস্যার জায়গাগুলো কি কি ছিল। সমস্যার জায়গা ছিল হচ্ছে যে আমরা ভেবেছিলাম জমিদার ব্যবস্থাকে সরিয়ে দিয়েছিলাম, মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন করেছিলাম, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় মধ্যস্বত্বভোগী কিন্তু সেইভাবে জমিদার হিসেবে নেই, বিভিন্ন রূপে বিভিন্ন উপায়ে তাদের কিন্তু অস্তিত্ব রয়ে গেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভেবেছিলাম ভূমি সংস্কারের মধ্যে দিয়ে জমির ঊর্ধ্বসীমা আরোপও করে দিয়েছিলাম, যে 5 জনের একটা পরিবারের যদি 5 জন থাকে, তার 12.5 একর জমি তার কাছে ম্যাক্সিমাম থাকতে পারে, তার বেশি নয়। কিন্তু দেখা গেছে যে বহুজন তারা বেনামে বা তার নিজের পরিবারের নামে আলাদা আলাদা নামে তারা জমি কুক্ষিগত করে রেখেছে। ফলে জমির ঊর্ধ্বসীমা এক একটা পরিবারের যে 12.5 একর, সেটা কিন্তু লঙ্ঘিত হয়েছে। ফলে জমির ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ভূমি সংস্কারের যে মেজার ছিল, পরিমাপ ছিল, অর্থাৎ জমির ঊর্ধ্বসীমা আরোপ, সেই ঊর্ধ্বসীমা আরোপ কিন্তু সঠিকভাবে রূপায়িত হয়নি। নেক্সট দেখবো হচ্ছে যে আমরা সরকার ঠিক করে দিয়েছিল যে একজন প্রজা ভূমি সংস্কারের ফলে একজন প্রজা জমির মালিকানা পেয়েছে, কিন্তু জমির মালিকানা পাওয়ার পর সেই প্রজা সরকারকে সরাসরি ডিরেক্টলি সে খাজনা দিচ্ছে। কিন্তু সারা ভারতবর্ষের বুকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খাজনার হারটা, সমস্ত রাজ্য সরকার কিন্তু একই খাজনার হার নিচ্ছে না। ফলে সেখানে সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু একটা সমস্যামূলক জায়গা। নেক্সট হচ্ছে যে এক্সিস্টেন্স অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ এলাকাগুলোতে রয়েছে। যারা রাজনৈতিক নেতা বা মোড়ল, তারা করছে কি, তারা ঠিক করে দিচ্ছে এই জমিতে আমি কি করব, ওই জমিতে আমি কি করব। ফলে সেক্ষেত্রে এবং দেখা গেছে যে রাজনৈতিক সুবিধে নিয়ে
তারা হয়তো আমলাতান্ত্রিক জায়গা থেকে রাজনৈতিক সুবিধে নিয়ে তারা হয়তো নিজের নামে অনেক বেশি জমি কুক্ষিগত করে রেখে দিয়েছে, ফলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। নেক্সট নেক্সট হচ্ছে যে সমস্ত ভারতের প্রত্যেকটা অঞ্চলে যে খাজনার হার সেটা কিন্তু এক না, বৈষম্য রয়েছে, ভূমি সংস্কারের সেটা একটা ব্যর্থতা। এছাড়াও যে আমরা যে ভেবেছিলাম যে সবাইকে জমি সমানভাবে ভাগ করে দেব, ভূমিহীন কৃষকদের মধ্যে সবাইকে জমির পরিমাণ সমানভাবে ভাগ করে দেব, কিন্তু দেখা যাচ্ছে আমলাতান্ত্রিক সমস্যার জন্য, অর্থাৎ যেহেতু এই ভূমির বন্টনটা আমলারা করে থাকে, ফলে আমলাতান্ত্রিক সমস্যার জন্য কিন্তু এই জমি সবার মধ্যে সমানভাবে বন্টিত করা যায়নি। এটা হচ্ছে ভূমি সংস্কারের সমস্যার অন্যতম দিক। তাহলে গেল হচ্ছে আমাদের ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা। এরপর আমরা দেখব হচ্ছে যে আমাদের গ্রামীণ ঋণ, রুরাল ক্রেডিট ইন ইন্ডিয়া। এখন রুরাল ক্রেডিট, গ্রামে ঋণ নেওয়ার দরকার কেন, কি কারণে ঋণ নেওয়া হয়, বিশেষত ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে কেন জনসাধারণ বা মানুষজন বা কৃষকরা কেন ঋণ নেয়। তো সেক্ষেত্রে দেখতে গিয়ে দেখলাম হচ্ছে ঋণ নেয় হচ্ছে বহু গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় বহু মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে, তাদের প্রচুর দুঃখ দুর্দশা কষ্ট তারা জর্জরিত, তাই তারা অনেক সময় করে কি ঋণ নিয়ে সেই হয়তো কেউ কেউ টাকা পাবে বা কারোর কাছ থেকে ধার করেছিল সেই দিন চালানোর জন্য, জীবিকা নির্বাহ করবার জন্য, তো সেই টাকাটা ফেরত দিতে হবে, তার মানে এই দুঃখ দুর্দশা কে কাটানোর জন্য সে তখন করে কি ঋণ করে। তাই দারিদ্র দূরীকরণের জন্য, দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় গ্রামের লোকেরা বা জনসাধারণ তারা ঋণ করে থাকে। নেক্সট দ্বিতীয় কারণ হচ্ছে এক্সট্রা ভ্যাগান্স বা অমিত ব্যয়িতা। অমিত ব্যয়িতা হচ্ছে যে গ্রামে দেখা যায় কৃষক পরিবার করে কি তারা বিভিন্ন বিনোদনমূলক, কারোর নিজের মেয়ের বিয়ে দেবে বা ছেলের অন্নপ্রাশন করবে, তার জন্য করে কি তারা গ্রামের সমস্ত লোককে খাওয়াতে শুরু করলো। এখন গ্রামের সমস্ত লোককে তার হয়তো আর্থিক সামর্থ্য সেরকম নেই, সেরকম আর্থিক সামর্থ্যই নেই, কিন্তু গ্রামের সমস্ত মানুষকে তখন যখন সে খাওয়াতে যায় তখন সেই আর্থিক সংকুলানে করতে গেলে তাকে ঋণ নিতে হয়। তাই তার তার এই অমিত ব্যয়িতার জন্য, তার এই ভাবনা চিন্তার ভুলের জন্য কিন্তু তাকে ঋণ করতে হচ্ছে। নেক্সট হচ্ছে যে সিজনাল ওয়ার্ক ডান, অর্থাৎ অনেক সময় দেখতে পাওয়া যায় গ্রামের বুকে কৃষি ক্ষেত্রে বিশেষত, সেটা হচ্ছে যে কৃষি মূলত মরশুমি ভিত্তিক হওয়ার ফলে যখন বৃষ্টিপাত হচ্ছে, জলসেচ ব্যবস্থা, জমিগুলো জল পাচ্ছে, ফলে সেখানে উৎপাদন হচ্ছে সেই সময়টা, কিন্তু সারা বছর তো আর বৃষ্টিপাত হয় না, এবং সেক্ষেত্রে যদি জলসেচ ব্যবস্থা সেই রকম ভাবে জলসেচ ব্যবস্থা যদি না থাকে, তাহলে তাকে হয়তো করতে হয় কি একটা শ্যালো মেশিন ভাড়া করে আনতে হয় তার জমিতে চাষ করবার জন্য, যাতে জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটানো যায়, ফলে তাকে ওই ভাড়া করবার জন্য হয়তো তাকে ঋণ করতে হচ্ছে, সেই ভাড়াটা মেটানোর জন্য ঋণ করতে হচ্ছে। তাই মৌসুম ভিত্তিক কাজের জন্য কিন্তু ঋণের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে যে যে গ্রামের কৃষক সে আরেকটা জমি কিনতে গেলে তাকে করতে হবে কি, সে টাকা দিয়েছে, টাকা দেওয়ার ফলে তাকে তার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে, সেই সুদটা সে কিভাবে মেটাবে, তার জন্য তাকে ঋণ নিতে হয়েছে। নেক্সট হচ্ছে হেরিডিটারি লোন বা উত্তরসূরি ঋণ। উত্তরসূরি ঋণ হচ্ছে কোনো কৃষক তার বাবা হয়তো ঋণ নিয়েছিল, সেই ঋণকে মেটাতে হবে, তার জন্য ঋণ নিচ্ছে। নেক্সট হচ্ছে যে ডিসঅনেস্টি অফ দ্য মানি লেন্ডার্স, যে মানি লেন্ডার্স যারা গ্রামের মহাজন রয়েছে, গরিব কৃষক মহাজনের কাছ থেকে যখন তারা ঋণ নেয়, সেই ঋণের জন্য ওই মহাজন অত্যন্ত চড়া সুদ দাবি করে, এবং এই চড়া সুদ মেটাতে গিয়ে তার কৃষককে হয়তো ঋণ করতে হচ্ছে। তবে দিজ আর দ্য কজেস, বেসিক্যালি দিজ আর দ্য কজেস, এগুলো হচ্ছে কেন ঋণ করছে গ্রামের কৃষক বা মানুষজন, সেটা আমরা দেখলাম। এরপর দেখবো হচ্ছে আমাদের গ্রামের যে ঋণ
নেওয়া হচ্ছে তার বিভিন্ন ধরনের ঋণ। কিরকম কিরকম ধরনের ঋণ নেওয়া হচ্ছে সেটার একটা স্কেচ দিয়েছি আমি। সেটা হচ্ছে আমরা কৃষিজ ঋণকে 3টে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে স্বল্পকালীন, একটা হচ্ছে মধ্যমকালীন, আর একটা হচ্ছে দীর্ঘকালীন। স্বল্পকালীন ঋণটা হচ্ছে যেটা 15 মাসের কম ঋণ নেওয়া হচ্ছে, 15 মাসের জন্য, 15 মাসের তুলনায় কম সময়ের জন্য যখন ঋণ নেওয়া হচ্ছে, অর্থাৎ যখন বীজ কিনতে হবে, রাসায়নিক সার কিনতে হবে, জমিতে যে কাজ করছে মজুর তাকে মাইনে দিতে হবে, তার জন্য যে ঋণটা করা হচ্ছে সেটা হচ্ছে স্বল্পকালীন ঋণ। নেক্সট হচ্ছে মধ্যমকালীন ঋণ, হচ্ছে যেটা 15 মাসের উপর থেকে 5 বছরের নিচে, এই ধরনের ঋণটাকে আমরা বলছি মধ্যমকালীন ঋণ। এবং এই মধ্যমকালীন ঋণ মূলত করা হয় কি, যে তাকে হয়তো কৃষির জন্য গরু কিনতে হয়েছে, তাকে হয়তো পাম্প সেট কিনতে হয়েছে জলসেচ প্রসারের জন্য। নেক্সট হচ্ছে দীর্ঘকালীন ঋণ। দীর্ঘকালীন ঋণ হচ্ছে যে 5 বছরের উপর এইরকম টেনারে যদি সে সময়ের জন্য যদি ঋণ নিয়ে থাকে, তাকে আমরা বলছি হচ্ছে দীর্ঘকালীন ঋণ। এই দীর্ঘকালীন ঋণের জায়গাটা হচ্ছে যে কেন করছে না, সে হয়তো আর একটা অতিরিক্ত জমি কিনতে চায়, অথবা সে হয়তো তার জলসেচ ব্যবস্থা প্রসারের জন্য সে হয়তো একটা কুয়ো খুঁড়তে চাইছে, বা বা সে হয়তো ফুলের বাগানের চাষ করবে, তার জন্য প্রচুর পরিমাণ দামি রাসায়নিক সার দরকার। সেই কারণের জন্য যখন ঋণ করছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে দীর্ঘকালীন ঋণ। এখন এই ঋণ সেটা দেবে কে, তার যোগান দেবে কে? আমরা দু ধরনের এই কৃষিজ ঋণের যে যোগান বা আর্থিক সহায়তা, সেই আর্থিক সহায়তাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আর্থিক ঋণের উৎসের জায়গাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস বা ইনস্টিটিউশনাল সোর্সেস, আর একটাকে বলছি হচ্ছে নন ইনস্টিটিউশনাল সোর্স বা অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে হচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, রয়েছে হচ্ছে জমি উন্নয়ন ব্যাংক বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, রয়েছে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, রয়েছে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, রয়েছে হচ্ছে NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যারা কৃষিতে ঋণ দিয়ে থাকে, কেন্দ্রীয় ব্যাংকের অংশ বিশেষ। আর অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে হচ্ছে গ্রামে যে মানি লেন্ডার্স থাকে, মহাজন থাকে, তারা, অথবা জমির মালিক, অথবা ব্যবসায়ীরা, গ্রামের ব্যবসায়ীরা, তারা ঋণের যোগান দিয়ে থাকে, ঋণের উৎস হিসেবে কাজ করে। নেক্সট আমরা দেখব হচ্ছে যে এই কৃষি ঋণের, এগ্রিকালচার রুরাল ক্রেডিট বা গ্রামীণ কৃষি ঋণের ক্ষেত্রে ভারতবর্ষে কি কি সমস্যা তৈরি হচ্ছে। সমস্যার জায়গাটা হচ্ছে যে কেন গ্রামের কৃষকরা ঋণ পায় না, অনেক সময় বিভিন্ন উৎস থাকলেও তাদের ঋণ পেতে সমস্যা হয়। কি কি সমস্যা? সেই সমস্যার মধ্যে হচ্ছে আনঅর্গানাইজড এগ্রিকালচারাল সিস্টেম। কেন কৃষক, তাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, প্রত্যেকটা কৃষক নিজের নিজের জমিতে উৎপাদন করছে, সমস্ত কৃষক সমষ্টিবদ্ধভাবে কাজ করছে না। ফলে একজন কৃষক যখন ইন্ডিভিজুয়ালি ঋণ পেতে চাইছে, তখন যে প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক উৎস, তারা ঋণ দিতে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস, তারা ঋণ দিতে অস্বীকার করছে। নেক্সট হচ্ছে রিস্ক এবং আনসার্টেনটি। যেহেতু কৃষি মরশুম ভিত্তিক, তাই মরশুমে যদি জলসেচ ব্যবস্থা সেইভাবে প্রসার লাভ না করে থাকে, ফলে সেক্ষেত্রে মরশুমের উপর নির্ভর করছে কৃষি যে উৎপাদনের পরিমাণও নির্ভর করছে মরশুমের উপর। যদি কোনো মরশুমে ভালো বৃষ্টিপাত না হয়, তাহলে সেক্ষেত্রে ভালো ফসল ফলবে না, উদ্বৃত্ত যদি না আসে কৃষকের আয় হবে না। ফলে কৃষক যদি ঋণ নেয়, সেই বছর উৎপাদন না হওয়ার জন্য, তার আয় না হওয়ার জন্য হয়তো সে ঋণ মেটাতে সক্ষম হবে না। ফলে সেক্ষেত্রে একটা ঝুঁকি থাকছে এবং অনিশ্চয়তা থাকছে ঋণ ফেরতের ক্ষেত্রে। ফলে কৃষকদের ঋণ পেতে সমস্যা হচ্ছে। নেক্সট হচ্ছে যে ডমিনেন্স অফ আনপ্রোডাক্টিভ লোন। বেশিরভাগ ওই গ্রামের অঞ্চলে দেখা যায় যে কৃষকরা অনেক সময় ঋণ নেয় তার ছেলের বিয়ের জন্য,
তার নাতির অন্নপ্রাশনের জন্য। তার হয়তো আর্থিক অবস্থা সেই রকম ভাবে নয়, কিন্তু তবুও সে করে কি ওই ওই খরচা মেটানোর জন্য সে ঋণ নিয়ে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে এই ধরনের অমিতব্যয়ী খরচা গ্রামীণ অঞ্চলগুলোতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, যেটা যার জন্য অনেকে কৃষককে ঋণ দিতে চায় না। নেক্সট হচ্ছে লেস অ্যামাউন্ট অফ ইনস্টিটিউশনাল লোন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো রয়েছে, যারা ঋণ দেয় তারা যে পরিমাণ ঋণ দিচ্ছে কৃষকের যে পরিমাণ প্রয়োজন তার থেকে কম পরিমাণ ঋণের বন্দোবস্ত করছে, যেটাতে কৃষকের কিন্তু ঋণের যে পরিমাণ দরকার সেটা মিটছে না। নেক্সট হচ্ছে যে বায়াস টু দ্য রিচ ফার্মার্স, যে যা প্রাতিষ্ঠানিক উৎসই হোক বা অপ্রাতিষ্ঠানিক উৎস হোক, তারা করছে কি বড় কৃষক, ধনী কৃষক, তাদের ঋণ দিতে রাজি আছে, কিন্তু যারা গরিব কৃষক তাদের কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকছে, অনিশ্চয়তা থাকছে যে তারা ফেরত দিতে পারবে কি পারবে না। তার জন্য রিচ ফার্মাররা ঋণ পাচ্ছে, হয়তো ধনী কৃষকরা ঋণ পাচ্ছে, কিন্তু গরিব কৃষকরা সেই অর্থে ঋণ পাচ্ছে না বা ঋণের যোগান থেকে বঞ্চিত হচ্ছে। নেক্সট হচ্ছে যে হয়তো পূর্বসূরি, কোনো কৃষকের কোনো পূর্বসূরি সে লোন করে গেছে, ঋণ করে গেছে, সেই ঋণ মেটাতে হচ্ছে বর্তমান প্রজন্মকে, ফলে বর্তমান প্রজন্মের কাছে সেই ঋণের বোঝাটা চাপ রয়েছে। ফলে কৃষক কিসের ভিত্তিতে ঋণ নেবে? ওই পুরনো ঋণ শোধের জন্য যদি ঋণ করতে যায় তাহলে কেউ ঋণ দিতে চাইবে না, ফলে ঋণের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে যে রিস্কি কন্ডিশন অফ লোন। রিস্কি কন্ডিশন অফ লোন হচ্ছে যে ঋণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মহাজনরা অত্যন্ত চড়া সুদে ঋণ দিচ্ছে। এই যে সুদের হারটা অত্যন্ত বেশি, ফলে কৃষক হয়তো সেই চড়া সুদটা মেটাতেই পারে না, ফলে ঋণের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এতগুলো আমরা দেখলাম হচ্ছে যে গ্রামীণ এলাকায় কেন গ্রামাঞ্চলে, ভারতের গ্রামাঞ্চলগুলোতে ঋণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এরপর আমরা দেখব হচ্ছে যে আমাদের এই গ্রামীণ ঋণ কৃষকদের তো উৎপাদন করতে হয়, তাদের ঋণ পেতে হয়, তা সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, সেখানে কি সংস্কার আনা যায় ঋণের ক্ষেত্রে, সেই সংস্কারটাকে আমরা দেখাচ্ছি। তা সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে কৃষকদের ঋণ দেওয়ার জন্য অর্থাৎ রয়েছে হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাবার্ড করছে কি কেন্দ্রীয় ব্যাংকের একটা অংশ বিশেষ, তারা করছে কি কৃষিতে ঋণ দেওয়ার জন্য, কৃষকরা যাতে ঋণ পায়, কম সুদে ঋণ পায়, তার বন্দোবস্ত করছে। শুধু তাই না, ন্যাবার্ড করছে কি পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে কৃষকদের ট্রেন্ড করছে, তাদেরকে প্রশিক্ষিত করছে এইভাবে যে কোন জমিতে কি ধরনের ফসল তারা ফলাবে, কোন মাটিতে কোন ধরনের ফসল ফলাতে হবে, মাটিতে কতখানি পরিমাণ রাসায়নিক সার কীটনাশক দিলে উৎপাদনের পরিমাণ বাড়বে, এই সম্পর্কিত সমস্ত তথ্য ন্যাবার্ড কিন্তু কৃষকদের দিচ্ছে। এছাড়াও কৃষকদের ঋণের যোগানে সাহায্য করছে। নেক্সট হচ্ছে কৃষাণ ক্রেডিট কার্ড। এই কৃষাণ ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে কৃষকরা সরাসরি ওই ক্রেডিট কার্ড পাঞ্চ করে তাদের প্রয়োজন মতো ঋণ তুলতে পারে। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার জনধন যোজনা। প্রাইম মিনিস্টার জনধন যোজনা হচ্ছে এটা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির একটা অংশ বিশেষ, যে দেখা গেছে যে এই মুহূর্তে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রত্যেকের নামে ব্যাংকগুলো তৈরি করে দিচ্ছে। এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি হলে প্রত্যেকটা কৃষকের যদি নিজের নামে যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি হয়, তাহলে তাদের যতটুকু আয় আছে সেই আয়ের একটা অংশ তারা সঞ্চয় করতে উৎসাহিত হবে, যেহেতু তাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে তাদের যদি প্রয়োজন হয়, সেখান থেকে তারা তাদের ঋণের যোগানটা যাতে পেতে পারে তার বন্দোবস্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং মাইক্রো ফাইন্যান্স,
সমস্ত ভারতবর্ষে বিভিন্ন যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে, সেই স্বনির্ভর গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে একটা গোষ্ঠী ফর্ম করে তারা সপ্তাহে বা মাসে বা দিনে টাকা তুলে সেই টাকা এক জায়গায় পুঞ্জীভূত করে প্রয়োজন মাফিক কৃষকদের ঋণ দিচ্ছে। নেক্সট হচ্ছে যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যে সরকার প্রত্যেকটা কৃষকের নামে একটা করে অ্যাকাউন্ট করে দিচ্ছে এবং যে ভর্তুকি প্রদান করছে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মধ্যে দিয়েও সরকার ঋণের ব্যবস্থা করেছে কৃষকদের। এছাড়া রয়েছে স্বরোজগার যোজনা। স্বরোজগার যোজনা গ্রামাঞ্চলে করা হয়েছে কি, স্বরোজগার যোজনার মধ্যে দিয়ে যাতে গ্রামের ছেলেমেয়েরা কাজ পায় তার বন্দোবস্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত কৃষি শিল্প গুলো গড়ে উঠছে, অর্থাৎ কৃষি ভিত্তিক শিল্পগুলো গড়ে উঠছে, এই কৃষি ভিত্তিক শিল্পগুলো কাঁচামালের যোগান সেটা শিল্পক্ষেত্রে আসছে হচ্ছে কৃষি ক্ষেত্র থেকে, এবং তার জন্য যে ঋণ, সেই ঋণের বন্দোবস্ত করছে হচ্ছে সরকার। তাহলে এতগুলো হচ্ছে গ্রামীণ ঋণের যে যে বিভিন্ন ফরম্যাট বা দিক, সেগুলোকে নিয়ে আমরা দেখিয়েছি। এরপর দেখবো হচ্ছে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতবর্ষের কৃষিতে বিশ্বায়নের প্রভাব। আমরা জানি 1991 সালে এলপিজি নেওয়া হয়েছিল, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বায়নটা কি? এই বিশ্বায়নটা হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন দ্য কান্ট্রিজ, অর্থাৎ বিশ্বের সমস্ত দেশগুলোর মধ্যে একে অন্যের উপর নির্ভরশীলতা তৈরি করে দেওয়া। অর্থাৎ আমার দেশকে বিদেশের কাছে উন্মুক্ত করলাম, আবার বিদেশও নিজেকে উন্মুক্ত করলো আমার দেশের কাছে। কি তাতে লাভ? কি তাতে লাভ হচ্ছে আমরা বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসতে পারি, আমার দেশে প্রযুক্তি ব্যবহার ঘটাতে পারি। আমরা বিদেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আনতে পারি যা আমাদের উৎপাদন ক্ষেত্রে সাহায্য করবে। বিদেশি সংস্কৃতি আমার দেশে আসছে, বিদেশি বিনিয়োগ আমার দেশে ঘটছে। এটাকে আমরা বলছি হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়নের ফলে অর্থাৎ আমার দেশকে উন্মুক্ত করলাম হচ্ছে বিশ্বের কাছে, যাতে তারা বিনিয়োগ করতে পারে, তাদের সংস্কৃতির যাতে আদান প্রদান হতে পারে, সমস্ত কিছু। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করলাম কি, বিশ্বায়নের ফলে কি কি সুফল আমরা দেখতে পাচ্ছি। বিশ্বায়নের ফলে প্রথম সুফল হচ্ছে, প্রথম পজিটিভ ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড মার্কেটস। তার মানে কোন বিদেশের কোম্পানি সে আমার দেশে বিনিয়োগ করতে পারে, সেই প্রযুক্তি আমার দেশে, সে তার নিজের প্রযুক্তি আমার দেশে ব্যবহার করে উৎপাদন সংগঠিত করতে পারে। এবং শুধু তাই না, আমার দেশের বাজার, আমার দেশের উৎপাদিত দ্রব্যের বাজার হয়তো বিদেশে তৈরি হলো। তার মানে একদিকে যেমন প্রযুক্তির আদান প্রদান ঘটছে, তেমনি বাজারও সম্প্রসারিত হচ্ছে, কৃষিজ বাজার, কৃষিজ দ্রব্যের বাজার। নেক্সট হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে এই যে আমাদের যে কৃষক, তারা উচ্চ ফলনশীল বীজ পাচ্ছে, আধুনিক মানের জলসেচ ব্যবস্থার প্রসার ঘটছে, এবং আমাদের উৎপাদিত দ্রব্য হিসেবে, কৃষিজ দ্রব্য হিসেবে যেমন মশলা, চা, কফি আমরা বিদেশের বাজারে বিক্রি করতে পারছি। এটা বিশ্বায়নের ফলে সম্ভব হচ্ছে। নাম্বার 2, ডাইভার্সিফিকেশন অফ ক্রপস। ডাইভার্সিফিকেশন অফ ক্রপস এর জায়গাটা হচ্ছে যে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো। একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানোর জায়গাটা হচ্ছে যে এই
কৃষক যখন তার নিজের জমিতে বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের ফসল ফলাচ্ছে, সেই ফসলের দাম বেশি দামে সে বিদেশের বাজারে বিক্রি করতে পারছে। এক। দুই হচ্ছে রপ্তানি বাড়ছে। তিন, শস্যের বাণিজ্যিকীকরণ ঘটছে, কমার্শিয়ালাইজেশন হচ্ছে, বাণিজ্যিকীকরণ ঘটছে। তার মানে এটা হচ্ছে গ্লোবালাইজেশনের ফলে এই সুবিধাটা তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে ফুড প্রসেসিং গ্রোথ। ফুড প্রসেসিং গ্রোথ বা খাদ্য প্রক্রিয়াকরণ বৃদ্ধি। খাদ্য প্রক্রিয়াকরণ বৃদ্ধি হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, তারা যদি বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তৈরি হয়, তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে দিয়ে সেই সমস্ত শিল্পে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে ইমপ্রুভড প্র্যাকটিসেস মানে হচ্ছে যে আগে ওই রাসায়নিক সার, ওই কীটনাশক ব্যবহার করে চাষি বা কৃষক উৎপাদন বা ফসল ফলাতো। এখন বলা হচ্ছে যে যদি ক্রমান্বয়ে দীর্ঘকালীন ভিত্তিতে ওই রাসায়নিক সার ব্যবহার করা হয় কোনো সয়েলে বা জমিতে, তাহলে তার প্রোডাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকে। তাই বরঞ্চ সেখানে অর্গানিক ফার্মিং কর, তার মানে জৈব সার ব্যবহার কর। এই জৈব সার ব্যবহার করবার যে পদ্ধতি, প্রক্রিয়া, সেটা আমরা বিদেশ থেকে হয়তো শিখছি বা গ্রহণ করছি। এটা হচ্ছে গ্রহণ করছি। তাতে যেমন একদিকে আমাদের স্বাস্থ্য সম্বলিত জায়গাটা ঠিকঠাক থাকছে, সঠিক থাকছে, তেমনি আমাদের সচেতনতাও বাড়ছে যে রাসায়নিক সার খুব বেশি ব্যবহার করলে যে সেই ফসলগুলো থেকে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তার থেকে জৈব সার ব্যবহার করো, জৈব সার ব্যবহার করলে স্বাস্থ্যের অত ক্ষতি হয় না। এই যে অ্যাওয়ারনেস, সেই সচেতনতাও আমাদের তৈরি হচ্ছে এই গ্লোবালাইজেশনের মধ্যে দিয়ে বা বিশ্বায়নের মধ্যে দিয়ে। এরপর আমরা দেখবো হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্ট, যে গ্লোবালাইজেশন বিশ্বায়ন এসছে, বিশ্বায়নের ফলে কি কি ঋণাত্মক প্রভাব ঘটেছে কৃষিক্ষেত্রে। ঋণাত্মক প্রভাবের মধ্যে দেখা যাচ্ছে ইন্টেন্স কম্পিটিশন, যে প্রত্যেকটা দেশই যখন কৃষিজ ফসল ফলাচ্ছে এবং আমরা প্রত্যেকেই সরকার তরফ থেকে ঘটনা হচ্ছে যদি খুব না ভর্তুকি পায় সরকারের কাছ থেকে কৃষকরা, তাহলে তারা যে দামে ফসল ফলাচ্ছে, সেই ফসল ফলাচ্ছে ঠিক তেমনি অন্য দেশও ফসল ফলাচ্ছে। ফলে আমিও চাচ্ছি বিক্রি করতে, সেও চাইছে বিক্রি করতে। এখন বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে দুজনের মধ্যে প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি হচ্ছে, তাহলে ইন্টেন্স কম্পিটিশন তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে যে রাইজিং কস্ট, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ঋণ বৃদ্ধি পাচ্ছে, যে বিভিন্ন গ্লোবালাইজেশনের ফলে বাণিজ্যিক যে বীজ, রাসায়নিক সার, এগুলো কিনতে হবে। এই কিনতে গেলে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কৃষককে সেই ব্যয় বহন করতে হচ্ছে। ফলে সেই ব্যয় বহন করবার ফলে উৎপাদিত ফসলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর উৎপাদন ব্যয় যত বৃদ্ধি পাচ্ছে সেই অর্থের যোগানের জন্য তাকে ঋণ করতে হচ্ছে, ফলে ঋণও বৃদ্ধি পাচ্ছে কৃষকের। নেক্সট, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে হচ্ছে যে পরিবেশগত অবক্ষয় মানে জমিতে রাসায়নিক সার দিনের পর দিন ব্যবহার করে দেওয়া হচ্ছে উৎপাদনের জন্য, কৃষক ব্যবহার করছে। ফলে যে সেই জমিটা দীর্ঘকালীন ভিত্তিতে সেই জমির উর্বরতা কমছে, ফলে উৎপাদনশীলতা কমছে। ফলে এবং সেই রাসায়নিক সার, পেস্টিসাইডস যেগুলো বিদেশ থেকে আমরা নিয়ে এসেছিলাম, ব্যবহার করেছিলাম, যেগুলোর উপর আমায় নির্ভর করতে হতো উৎপাদনের জন্য, সেই রাসায়নিক সারগুলো মাটিতে মিশছে। একদিকে সয়েল পলিউশন বা ভূমি দূষণ ঘটছে, অপরদিকে সেই উৎপাদিত ফসলগুলো আমরা যখন ভোগ করছি তা আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। ফলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আসছে। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্সি অন
ইন্টারন্যাশনাল প্রাইস, অর্থাৎ যদি গ্লোবাল কমোডিটি বিশ্বায়নের ফলে কি হচ্ছে, বিদেশে বিশ্বায়নের ফলে যে দেশ, বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্যের দাম নির্ধারিত হচ্ছে, আমার দেশকে উন্মুক্ত করেছি বিশ্বের কাছে, ফলে এখন আমার দেশের দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হবে বৈদেশিক চাহিদা এবং যোগানের মধ্যে দিয়ে, এবং সেই জায়গা থেকে বৈদেশিক চাহিদার কোনো পরিবর্তন ঘটলে উৎপাদিত দ্রব্যের দামের পরিবর্তন ঘটবে, ফলে আন্তর্জাতিক স্তরে সেই দ্রব্যের দামটার পরিবর্তন ঘটবে। আন্তর্জাতিক স্তরে যদি সেই দ্রব্যের দামটা পরিবর্তন ঘটে, তাহলে সেই দ্রব্যটা যদি আমি আমার কোনো দ্রব্যের কাঁচা মাল হিসেবে ব্যবহার করি, তাহলে আমার উৎপাদিত দ্রব্যের ব্যয়ের মধ্যে সেই দামের প্রভাবটা ঢুকবে, ফলে আমার উৎপাদিত দ্রব্যের দামেও কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে বা বৃদ্ধি পেতে থাকবে যদি ওই উৎপাদিত দ্রব্যের দামটা বাড়ে। ফলে 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 অতিরিক্ত একটা নির্ভরশীলতা, গ্লোবালাইজেশনের ফলে, বিশ্বায়নের ফলে একটা নির্ভরশীলতা, আন্তর্জাতিক বাজারের দামের উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যাচ্ছে। আমার উৎপাদিত ফসলের কি দাম হবে। নেক্সট আমরা যাব হচ্ছে এরপর যাব হচ্ছে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা। এখন প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা কাকে বলে? খাদ্য নিরাপত্তা বলতে আমরা বোঝাই যে এমন একটা ব্যবস্থা যেখানে আমার দেশের প্রত্যেকটা লোক তারা যথেষ্ট পরিমাণ পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য পায়, যাতে কেউ অপুষ্টিজনিত সমস্যায় না ভোগে। এই ব্যবস্থাটাকে আমরা বলছি হচ্ছে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে যে এর খাদ্য নিরাপত্তার দুটো বিশেষ দিক রয়েছে। এক নম্বর হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে খাদ্যের যোগান, খাদ্যশস্যের যোগান, আমার দেশের সমস্ত মানুষকে নিরবিচ্ছিন্ন ভাবে খাদ্যশস্যের যোগান। দুই হচ্ছে যে খাদ্যের ব্যবহারটা কিরকম, যে সমস্ত খাদ্য নিরবিচ্ছিন্ন ভাবে আমার দেশের জনসাধারণকে যোগান দেওয়া হচ্ছে, সেই খাদ্যশস্যের মান, তার পুষ্টিগত মান যাতে সঠিক থাকে তার বন্দোবস্ত করা, সেদিকে লক্ষ্য রাখা। এটাকে আমরা বলছি হচ্ছে, তার মানে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা এই হচ্ছে দুটো দিক। প্রথমে ডেফিনেশন দিয়েছি, তারপর বলেছি দুটো দিক কি কি খাদ্য নিরাপত্তার। এর অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখব হচ্ছে যে খাদ্য নিরাপত্তার উদ্দেশ্য কি কি। উদ্দেশ্য হচ্ছে প্রথম, যে দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষ তাদের খাদ্যের সমস্যা মেটানো হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে খাদ্যের যোগান, খাদ্যশস্যের যোগান দেওয়া হচ্ছে জনসাধারণকে, সাধারণ মানুষকে, তাতে তাদেরকে যাতে পুষ্টিকর খাদ্য দেওয়া হয়, যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়। তিন হচ্ছে যে ইনক্রিজ ইকোনমিক স্টেবিলিটি বা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। অর্থনৈতিক স্থিতিশীলতার জায়গাটা হচ্ছে যে খাদ্যদ্রব্যের দাম যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমে, গরিব মানুষ আরো দুর্বল হয়ে পড়ে। ক্রয় ক্ষমতা কমবার ফলে সে যতখানি পরিমাণ কিনতে পারতো আগের তুলনায় কম পরিমাণ কিনছে। সুতরাং খাদ্য নিরাপত্তার মধ্যে দিয়ে আমাকে দেখতে হবে জিনিসপত্রের দাম যাতে খুব একটা বেশি না বাড়ে। নেক্সট হচ্ছে মেনটেনিং সোশ্যাল স্টেবিলিটি বা সামাজিক স্থিতিশীলতা রক্ষা। সামাজিক স্থিতিশীলতা রক্ষা, যদি খাদ্যের সংস্থান না থাকে, জনসাধারণের কাছে যদি খাদ্যের অভাব থাকে, তাহলে সমাজে খাদ্যের জন্য একে অন্যের সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বে, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বে। ফলে কি হবে,
যে সামাজিক যে সুশৃঙ্খল অবস্থা সেটা লঙ্ঘিত হবে, বিঘ্নিত হবে। তাই সামাজিক স্থিতিশীলতা আনবার জন্য খাদ্য নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর দেখব হচ্ছে আমরা যে যে সরকার এই খাদ্য নিরাপত্তার জন্য সরকার কি কি বন্দোবস্ত গ্রহণ করেছে। সরকার যে বন্দোবস্তগুলো গ্রহণ করেছিল তার মধ্যে প্রথম হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, এনএফএসএ 2013 সালে নিয়ে আসা হয়েছিল। এটা বলা হয়েছিল যে প্রত্যেক মাসে একজন আমার দেশের একজন জনসাধারণ তাকে 5 কেজি চাল বা খাদ্যশস্য দেওয়া হবে 2 থেকে 3 টাকায়, 2 টাকা থেকে 3 টাকার মধ্যে। নেক্সট, অন্তর্দয়া অন্ন যোজনা, AAY। এই অন্তর্দয়া অন্ন যোজনায় বলা হয়েছিল যে যারা স্পেশালি পুয়ার ফ্যামিলিজ, গরিব মানুষ, বিশেষত অন্তর্দয়া অন্ন যোজনা যখন 2020 সালে আমরা দেখেছি যে সমস্যাটা আমাদের তৈরি হয়েছিল, যে সেক্ষেত্রে গরিব পরিবারগুলোকে সেই সময় প্রতি মাসে 35 কেজি করে চাল বিনে পয়সায় দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এটা 2022 সাল পর্যন্ত 2023 সাল পর্যন্ত চলেছে, 2020 থেকে 23 সাল পর্যন্ত। এটা হচ্ছে অন্তর্দয়া অন্ন যোজনা। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা আইসিডিএস। আইসিডিএস এর কি জায়গাটা হচ্ছে এইরকম খাদ্য নিরাপত্তার জায়গাটা হচ্ছে যে যে সমস্ত প্রসূতি মা এবং তাদের এবং প্রসূতি মা যারা সন্তান প্রসব করবে তারা যাতে সঠিক পুষ্টিমানের খাদ্য পেতে পারে তার বন্দোবস্ত করা এবং তাদেরকে আর্থিক সাহায্য দান। নেক্সট, এগুলো হচ্ছে সরকারি ব্যবস্থা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। এখন এরপর দেখবো আমরা গণবন্টন ব্যবস্থা। এই গণবন্টন ব্যবস্থায় আমরা কাকে বলতে গিয়ে বলছি যে যখন লোয়ার ইনকাম গ্রুপ অর্থাৎ আমার দেশের দরিদ্র বা কম আয়ভুক্ত যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীকে সুলভ মূল্যে যখন খাদ্যশস্য যোগান দেওয়া হচ্ছে তখন তাকে আমরা বলছি হচ্ছে গণবন্টন ব্যবস্থা। এই গণবন্টন ব্যবস্থা অবজেক্টিভ কি, এই গণবন্টন ব্যবস্থার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে সার্টেনটি অফ রেগুলার ইনক্রিজ ইন ফুড ক্রপস, অর্থাৎ খাদ্যশস্যের ক্রমান্বয়ে বৃদ্ধি। কেননা জনসংখ্যা, আমার দেশের জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পরিমাণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে সেই খাদ্যের উৎপাদন বৃদ্ধি রাখা, নিরবিচ্ছিন্ন বৃদ্ধি রাখা, খাদ্যশস্যের উৎপাদনকেও নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি করতে হবে যাতে ওই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকেও ফিড করানো যায়, খাওয়ানো যায়। নেক্সট হচ্ছে যে ডিস্ট্রিবিউট ফুড ক্রপস টু দ্য পুয়ার অ্যাট রিজনেবল প্রাইস, যাতে গরিব মানুষরা সুলভ দামে খাদ্যশস্যের তাদের মধ্যে বন্টন করা যায় তার বন্দোবস্ত করছে হচ্ছে গণবন্টন ব্যবস্থা। নেক্সট, যে মার্কেটেবল সারপ্লাস বা বাজার উদ্বৃত্ত যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ কৃষক উৎপাদন করছে, সেই উৎপাদনের যে উদ্বৃত্তটা তারা বাজারে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাওয়ার পর যেটা তারা অ্যাকচুয়ালি বিক্রি করছে বাজারে, সেই বিক্রিটা সরকার সেই বিক্রিটার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করে রাখে, অর্থাৎ সরকার কিনে নেওয়ার চেষ্টা করে। নেক্সট, এর উপর ভিত্তি করে আমরা দেখব হচ্ছে যে on self-sufficiency in food crops by lowering import and increasing production. এখন সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড ক্রপস মানে আমরা যে পরিমাণ আমার দেশে উৎপাদন হচ্ছে
সেই উৎপাদনটা আমার দেশের জনসাধারণকে ফিট করানোর জন্য যথেষ্ট, এবং সেক্ষেত্রে আমাদের আমদানিকে ওই উৎপাদনের একটা অংশ বিশেষ যেটা আমদানি হতো সেই আমদানিটাকে আমায় কমাতে হবে এক, এবং তার সাথে সাথে আমাদের যে খাদ্যশস্যের উৎপাদন সেই খাদ্যশস্যের পরিমাণটাকেও আমাদের বৃদ্ধি করতে হবে, যাতে আমার দেশের মানুষের কোনো খাদ্যের অভাব না ঘটে, কোনো সমস্যা না হয় এই নিরবিচ্ছিন্ন খাদ্যের যোগান পেতে। নেক্সট আমরা দেখব হচ্ছে যে সার্টেনটি ইন ফুড সিকিউরিটি, যে আমরা খাদ্য পাবোই। আমার দেশের সরকার বন্দোবস্ত করে রেখেছে বিভিন্ন রেশন দোকানের মধ্যে দিয়ে যে খাদ্য বন্টিত হচ্ছে, খাদ্যশস্য বন্টন করা হচ্ছে, সেখানে আমি নিশ্চিতভাবে গরিব মানুষ, নিম্ন আয়ভুক্ত মানুষ, তাদের কাছে খাদ্যের যোগান থাকবে, খাদ্যশস্যের যোগান থাকবে, তার বন্দোবস্ত করা হচ্ছে এই গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে। এরপর গভর্নমেন্ট সবসময় প্রয়োজনীয় দ্রব্যগুলোর উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করে। কেন প্রয়োজনীয় দ্রব্যগুলো, অর্থাৎ ধরা যাক চাল, আলু, ধরা যাক গম, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষের খাদ্যের জন্য প্রয়োজন। প্রশ্ন হচ্ছে যে মানুষ যে খাবে, এখন এটা যদি খোলা বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়, শুধুমাত্র ব্যবসায়ীরা কিনলো এবং চড়া দামে যদি তারা বাজারে বিক্রি করে, তাহলে গরিব মানুষ ওই দামে কেনবার মতো হয়তো তার সামর্থ্য নেই। তাই সরকার করে কি, ওই সেই প্রয়োজনীয় দ্রব্যগুলোকে সরকার সংগ্রহ করে মিনিমাম সাপোর্ট প্রাইসে, সহায়ক মূল্যে কৃষকের কাছ থেকে কিনে নেয়, কোল্ড স্টোরেজ বা গোডাউনে রাখে। যখন দেখা যায় যে খোলা বাজারের জিনিস ওইগুলোর দাম বেড়েছে, তখন সরকার রেশন দোকানের মধ্যে দিয়ে সেই সমস্ত দ্রব্যগুলো জনসাধারণের মধ্যে বন্টন করে। ফলে সাধারণ মানুষ তখন যে কোনো দোকানে গিয়ে আর কেনে না, ওই সরকারি বন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রয়োজনীয় দ্রব্যগুলোকে কেনে। ফলে সেক্ষেত্রে কি হয়, যে ব্যবসায়ীরা, বাইরের ব্যবসায়ী যারা বাজারে বিক্রি করছে, তারাও বাধ্য হয়, তাদের কাছে ডিমান্ডটা কমে যায়, খাদ্যশস্যের চাহিদাটা কমে যায়, ফলে তারাও দামটাকে, ফলে তাদের কাছে চাহিদা কমছে কিন্তু যোগান রয়েছে, ফলে দামটা কমে, তারাও দামটা কমাতে বাধ্য হয়। ফলে একদিকে যেমন অর্থনৈতিক স্থিতিশীলতা আসে, ঠিক তেমনি সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর উপর একটা নিয়ন্ত্রণ ধরে রাখে। এরপর দেখতে পাচ্ছি ঠিক একইভাবে যেটা বলছিলাম, যে ব্যবসায়ীরা তাদের দাম কে কমাচ্ছে, যেহেতু সরকার সংগ্রহ করে রাখছে, প্রয়োজন মতো যদি বাজারে দেখা যায় খুব বেশি চাহিদা সৃষ্টি হয়েছে, তখন সরকার তার বন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই দ্রব্যগুলোকে, যেটা কোল্ড স্টোরেজ বা হিমঘরে, সরকারি হিমঘরে ছিল, সেগুলোকে সরকার বাজারজাত করবে, বাজারজাত করবার ফলে যোগানটাকে বাড়িয়ে দেবে। ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত চাহিদার জন্য যে দামটাকে বাড়াতে গেছিল, ব্যবসায়ীরা সেই দামটাকে বাড়াতে পারবে না, ফলে প্রাইস স্টেবিলিটি বা দাম স্থিতিশীলতা তৈরি হবে। নেক্সট হচ্ছে যে অর্থনৈতিক সংস্কারের ফলে যাতে গরিব মানুষের উপর, অর্থনৈতিক সংস্কারের দরুন উৎপাদিত ফসলের দাম বেড়ে গেছে, খাদ্যশস্যের দাম বেড়ে গেছে, যাতে গরিব মানুষের উপর তার কোনো প্রভাব না পড়ে, তার জন্য সরকার করে কি, রেশন দোকানের মধ্যে দিয়ে বা গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে জনসাধারণের কাছে সেটা যোগান দেয়। ফলে গরিব মানুষকে রক্ষা করবার একটা জায়গা হচ্ছে এই গণবন্টন ব্যবস্থা। এরপর হচ্ছে যে মুদ্রাস্ফীতি রোধ বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জায়গাটা হচ্ছে যে ব্যবসায়ীরা যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিত, তাহলে ব্যবসায়ীরা বাজারে একটা ফিকটিটিয়াস বা মিছিমিছি একটা চাহিদা তৈরি করত, এবং ফলে চাহিদা যোগানের থেকে বেশি হয়ে যাওয়ার ফলে তারা বেশি দামে বাজারে বিক্রি করত। সরকার যদি সেই দ্রব্যটাকে
নিজে ধরে রাখে, কৃষকদের একটা ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে সেই দ্রব্যটা, খাদ্যশস্যটাকে নিজের কাছে ধরে রাখলে যখন দেখা গেল বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে, তখন সেই যোগানটা যদি সরকার দিয়ে দেয়, তাহলে কিন্তু দ্রব্যের যতখানি দাম বাড়ার কথা ছিল ততখানি বাড়ছে না, ফলে মুদ্রাস্ফীতি রোধ করা যাচ্ছে। এরপর আমরা দেখব পাবলিক ডিস্ট্রিবিউশন প্রসেসে বা গণবন্টন ব্যবস্থায় কি কি স্টেপস নেওয়া হয়েছে। কি স্টেপস না, 1 নম্বর হচ্ছে খাদ্যশস্য সংগ্রহ করছে সরকার। 2 হচ্ছে রেশন শপের মধ্যে দিয়ে সেই খাদ্যশস্য বন্টন করছে। 3 নম্বর হচ্ছে ডিজিটালাইজেশন করেছে, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের সদস্য পিছু রেশন কার্ড আছে, এবং সরকার করেছে কি আধার সংযুক্তিকরণের মধ্যে দিয়ে তার ফিঙ্গার, আঙুলের ছাপের মধ্যে দিয়ে একজন পরিবারের সদস্য সে তার রেশনটাকে তুলতে পারছে। এটাকে আমরা বলছি ডিজিটালাইজেশন। নেক্সট আর কি করেছে, যে সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কেন্দ্রীয় সরকারের, তারা করছে কি, তারা উৎপাদিত খাদ্যশস্য সেটাকে তারা সংগ্রহ করছে, আর রাজ্য সরকার রেশন সিস্টেমের মধ্যে দিয়ে সেই উৎপাদিত খাদ্যশস্যকে বন্টন করছে। তার মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সমন্বয় তৈরি করেছে। নেক্সট হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম, যে যারা স্কুল পড়ুয়া ছাত্র 1 to 8 ক্লাস 8 পর্যন্ত, তাদের যে খাদ্য, তারা যাতে, গরিব ছেলেমেয়েরা স্কুলে যারা আসে পড়তে, তাদের যাতে পুষ্টি ঠিক মতো থাকে এবং তারা যাতে ঠিকঠাক খাবার দাবার পায় সারাদিনে, তার জন্য তাদের স্কুল পিরিয়ডে তাদেরকে টিফিনের সময় মিড ডে মিল দেওয়া হচ্ছে। তার মানে এটাও কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন বা গণবন্টন ব্যবস্থার একটা দিক। নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এইটাই বলা হয়েছিল যে গ্রামীণ অঞ্চলে প্রত্যেকটা পরিবার পিছু একজন, যারা বিপিএল তালিকাভুক্ত, তাদেরকে বছরে 100 দিনের কাজ দেওয়া হবে। এই যে বছরে 100 দিনের কাজ দেওয়া এবং সেই বছরে 100 দিনের কাজের মধ্যে দিয়ে তাদের যে কর্মসংস্থান গড়ে তোলা, এইটা ছিল হচ্ছে এই এমজিএনআরই এর লক্ষ্য। এবং তারা যাতে গণবন্টন ব্যবস্থার অঙ্গীভূত হতে পারে তার বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। তাহলে এই গেল হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে বা গণবন্টন ব্যবস্থার জায়গা। এখন এই চ্যাপ্টারে কি প্রশ্ন, কিরকম ধরনের প্রশ্ন হতে পারে, মোটামুটি আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। কৃষিক্ষেত্র আমরা কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সম্পর্কিত কিছু আলোচনা রাখছি, কিছু এক্সাম্পল সেট করে রাখছি। 1 নম্বর বলি, ভারতের কৃষিক্ষেত্রের প্রধান সমস্যা কোনটা? আমাদের কাছে 4টে আনসার আছে। 1 হচ্ছে জলাভাব, 2 হচ্ছে জমির টুকরো টুকরো মালিকানা, 3 সি হচ্ছে আধুনিক প্রযুক্তির অভাব, আর 4 হচ্ছে সবকটি। তাহলে প্রধান সমস্যা হচ্ছে যে আধুনিক প্রযুক্তির অভাব। নেক্সট, ন্যূনতম সমর্থন মূল্য কাকে বলে? মিনিমাম সাপোর্ট প্রাইস কি, এর উদ্দেশ্য কি? এ হচ্ছে কৃষকদের উৎপাদন ন্যায্য মূল্য প্রদান, বি হচ্ছে খাদ্য আমদানি বৃদ্ধি, 3 হচ্ছে কৃষি জমি বিক্রয় সহজ করা, 4 হচ্ছে খরচ কমানো। তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা হচ্ছে এ আনসার, কৃষকদের উৎপাদনে ন্যায্য মূল্য প্রদান। নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, ভূমি সংস্কারের ফলে কোন ধরনের কৃষকের সর্বাধিক সুবিধা হয়েছে? ভূমি সংস্কারের ফলে এ হচ্ছে ছোট প্রান্তিক কৃষক, বি হচ্ছে বড় কৃষক, সি হচ্ছে মধ্যম কৃষক, ডি হচ্ছে জমিদার। তাহলে ভূমি সংস্কারের ফলে ছোট এবং প্রান্তিক কৃষক, যাদের জমি ছিল, যারা অন্যের জমিতে বর্গাদার হিসেবে কাজ করত, তারা জমির মালিকানা নিশ্চয়তা পেয়েছে, নিরাপত্তা পেয়েছে। সুতরাং ছোট এবং প্রান্তিক কৃষক হচ্ছে এর আনসার। এর পরেরটা, অপারেশন বর্গা কোন সালে চালু হয়?
চারটে সাল দেওয়া আছে, 1965, 1978, 1985 এবং 1991। আনসার হচ্ছে 1978। এরপর এরপর রয়েছে ভারতের সবুজ বিপ্লবের জনককে রয়েছে চারটে আনসার অল্টারনেটিভস: অমর্ত্য সেন, হনুমান রাও, মিনহাস আর এম এস স্বামীনাথন। আমরা জানি এম এস স্বামীনাথন। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের মূল লক্ষ্য কি ছিল? ভারতের সবুজ বিপ্লবের মূল লক্ষ্য কি ছিল? সেখানে চারটে অপশন আছে। একটা হচ্ছে শিল্প উন্নয়ন, একটা হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, আর একটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ। তাহলে আমরা জানি হচ্ছে আনসার হবে বি। তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা। আমরা পার্ট 1টা আগের দিন পড়ে এসেছি। আজকে আমরা পার্ট 2 পড়লাম এগ্রিকালচারে। সেই জায়গায় ল্যান্ড রিফর্ম, ইনস্টিটিউশনাল রিফর্ম বা প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে শুরু করে একেবারে গণবন্টন ব্যবস্থা পর্যন্ত দেখলাম এবং তার সঙ্গে কিছু কোয়েশ্চেন সেট করলাম। এই অবধি আজকে থাক আমাদের। আমি আশা করি যে এখান থেকে যে 8 নম্বর কোয়েশ্চেন আসে, সেই 8 নম্বর কোয়েশ্চেন গুলো আমরা যদি মোটামুটি ভাবে অনুশীলন গুলোকে সঠিকভাবে দেখতে থাকি, যেগুলো অনুশীলনী রয়েছে সেগুলো যদি আমরা দেখতে থাকি, তাহলে আমার মনে হয় যে আমার ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে।